অহেতুক চাপ দেবেন না, কাউকে বঞ্চিত করা হবে না। শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী নীতিমালার ভিত্তিতে দাবি পূরণের আশ্বাস। ৮ ফেব্রুয়ারি ঘিরে রাজনীতিতে উত্তাপ আন্দোলন, বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার। সোমবার সিলেট যাচ্ছেন খালেদা। ন্যায় বিচার নিশ্চিত করাই লক্ষ্য বললেন প্রধান বিচারপতি। রাষ্ট্রের ৩ অঙ্গের মধ্যে সমন্বয়ের প্রত্যয়। বাংলাদেশ শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট ড্র, ২ ইনিংসে মমিনুলের সেঞ্চুরির রেকর্ড, ৬ রানের আক্ষেপ লিটনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সরকারের মেয়াদের শেষ বছরে অহেতুক চাপ দিয়ে কেউ অন্যায্য দাবি আদায় করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন মামুন রশিদ। সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০০-এর বেশি সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষা সমাবেশের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার মান ও সার্বিক পরিবেশ বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে ৭টি কলেজ শ্রেষ্ঠ পর্যায়ের স্বীকৃতি পায়। রাজশাহী কলেজ, পাবনা এডওয়ার্ড, রংপুর কারমাইকেল, বরিশাল বিএম, বগুড়া আজিজুল হক, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ ও ঢাকার কমার্স কলেজ জাতীয় পর্যায়ের সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখা কলেজগুলোকে স্বীকৃতি দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। মহান পেশায় থাকা শিক্ষকদের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে এসে জাতিকে কিছু দেয়ার দর্শনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। একজন শিক্ষকের কাছ থেকে আমি এটুকুই চাই যে আপনারা কতটুকু দিতে পারলেন, কতটুকু করতে পারলেন, মানুষ গড় কারিগর আপনারা কী ধরনের মানব আপনারা তৈরি করে দিয়ে গেলেন, বা আপনাদের কাছে যারা শিক্ষা নিচ্ছে তারা এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে কিভাবে আরো উন্নত করতে পারবে, সেটাই হচ্ছে বড় কথা। সরকারের মেয়াদের শেষ সময়ে কোনো অন্যায্য দাবি মানা হবে না বলেও জানান তিনি। কোথায় কোনটা সরকারি করতে হবে আর করতে হবে না, কোন নীতিমালার ভিত্তিতে হবে, সেটাও তো একটা নীতিমালার ভিত্তিতে হবে। যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব নয়, এটা তো সকলকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারে না। সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল জারি করে, অর্ডিন্যান্সের মাধ্যমে যারা ক্ষমতায় যায়, এই অবৈধ ক্ষমতা দখলকারীরা কিছুই দিতে পারে না। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে ১০৪০ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই খালেদা জিয়াকে তার দলের নেতারাই দোষী সাব্যস্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইবনে নূর শাহরের সহায়তায় জে.ইউ. জুবাইরের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ যুবলীগের সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচন নিশ্চিত করতে রাতের অন্ধকারে বিএনপি গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে। দল ৮ তারিখে দুর্নীতি মামলার সাজা হওয়ার আগে বিএনপি বেগম জিয়াকে দুর্নীতিবাজ বলে সাব্যস্ত করেছে। ৭ দফা ৭ ধারা রাতের আধারে গঠনতন্ত্র থেকে বাদ দিয়ে কারো উস্কানিতে সায় না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের এখন মাথা গরম করার সুযোগ নেই। এদিকে সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগ ঢাকা উত্তরের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের দুর্নীতির মামলার রায় নিয়ে যে কোনো ধরনের নাশকতা দমনে তৎপর রয়েছে পুলিশ। অবশ্যই এই সমস্ত নৈরাজ্য বিশৃঙ্খলা যদি কেউ করে, এদেশের জনগণই তার ব্যবস্থা নেবে। আমরা সর্বধরনের নৈরাজ্য
প্রতিহত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম প্রয়াণ দিবসের আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংবিধান থেকে এক চুলও নড়বে না সরকার। আমি স্পষ্ট বলতে চাই, ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ সংবিধান থেকে এক চুলও এদিক সেদিক নড়বে না। নিম্ন আদালত নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী। সন্ত্রাসের কবলে আজকে সমস্ত দেশবাসী। জে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। পরে রমজানপুর ইউনিয়নের বাজার উন্নয়ন ও বাজার মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। গেল 5 দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের 500-রও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বেপরোয়া গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে সিলেট জেলা বিএনপি বলছে, সোমবার বেগম খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। রাষ্ট্রের 3টি অঙ্গের সমন্বয় করে ন্যায় বিচার নিশ্চিত করাই প্রধান বিচার বিভাগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পাশাপাশি মামলা জট কমানো এবং বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। প্রধান বিচারপতি হিসেবে প্রথম কার্যদিবসে আইনজীবীদের সংবর্ধনায় এসব কথা বলেন মাহমুদ হোসেন। শাকির আরজু রিপোর্ট। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন রোববার সকালে এজলাসে বসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের সব বিচারপতি তাকে অভিনন্দন জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ অঙ্গের সমন্বয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি। পাশাপাশি মামলা জট কমাতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এর ভিতরে যাতে একটা সমন্বয় থাকে, এই জিনিসগুলি উনি ওনাদের বিচারের কার্যে বা রায়ের ভিতরে উনি প্রতিফলিত করার চেষ্টা করবেন। এর আগে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং আইনজীবীরা স্বাগত জানান প্রধান বিচারপতিকে। আদালতের অব্যবস্থাপনার বিষয়ে অনেক খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরেছি এবং আদালতের এই সমস্ত অব্যবস্থা, আদালতের দুর্নীতি, এগুলো যাতে দূর করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি জয়নুল আবেদিন। নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দক্ষ বিচারক নিয়োগের জন্য অনতিবিলম্বে আইন প্রণয়নের জন্য আমরা প্রধান বিচারপতিকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়েরও আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। মুমিনুল ও লিটনের বীরত্বে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করল বাংলাদেশ। প্রথম বাংলাদেশ হিসেবে 2 ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন মুমিনুল। তবে কাছাকাছি গিয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ কুড়িয়েছে লিটনকে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 200 রানের লিডে থাকলেও দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 307 রান করে বাংলাদেশ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। আগের দিন 3 উইকেটে 81 রান নিয়ে চট্টগ্রাম টেস্টের শেষ দিনটা শুরু করেন মুমিনুল ও লিটন দাস। ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ শুরু থেকেই হাসল দুজনের উইলো। 22 গজে দারুণ সব শটে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান এই দুই ব্যাটসম্যান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটেন মুমিনুল। এর মাঝে লিটনও তুলে নেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি। ব্যাট তুললেন ড্রেসিং রুমের দিকে। তখন কি মুমিনুল জানতেন কি কীর্তিটা গড়লেন? প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও তা পারেননি। মুমিনুল লিটন মিলে চতুর্থ উইকেট জুটিতে তুলে নিয়েছেন 180 রান। বাংলাদেশের পক্ষে চতুর্থ জুটিতে এটি এখন সর্বোচ্চ।
তবে আর বেশি দূর এগোতে পারেননি মুমিনুল। করুণারত্নের লাফিয়ে ওঠা বল ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 94 রান করে সেঞ্চুরি পথে হাঁটলেন লিটন। কিভাবে যে হেরাথের বলে উড়িয়ে মারলেন তা লিটনই ভালো বলতে পারেন। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। মোসাদ্দেকের সাথে নিয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ লড়াইটা চালিয়ে যান। স্কোরবোর্ডে তখন বাংলাদেশের রান 5 উইকেটে 307। খেলার যে আর কোনো মানে হয় না, লঙ্কান অধিনায়ক চান্দিমাল তা ভালোই বুঝলেন। ম্যাচ সেরা হয়েছেন টানা 2 সেঞ্চুরি করা মুমিনুল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 52 এ দিনে ভাষা আন্দোলনের ব্যাপ্তি আর পরিসর বাড়তে থাকে, ছড়িয়ে পড়ে সাধারণের মাঝে। 21 গ্রন্থমেলায় তরুণ লেখকদের প্রকাশনায় পাঠকের আগ্রহ, এসেছে আরো 111টি নতুন বই। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচক কমেছে 133 পয়েন্ট, যা প্রায় 3 বছরের মধ্যে সর্বোচ্চ। আর এতে ডিএসসির প্রধান সূচক নেমে এসেছে 6000 পয়েন্টের নিচে। এদিন বড় দরপতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। নানা গুজবে এমন দরপতন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এবার আমাদের বিশেষ আয়োজন অমর 21। আজ 5 ফেব্রুয়ারি। 1952 সালের এদিন থেকে ভাষা সৈনিকরা আন্দোলনের ব্যাপ্তি ও পরিসর বাড়ানোর অভিযানে নামেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির আন্দোলনকে ছাত্রদের থেকে সাধারণ মানুষ এবং ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রুমেল। 52 5 ফেব্রুয়ারি থেকে ভাষা আন্দোলন পায় ভিন্ন মাত্রা। আগের দিন ঢাকা শহরে ছাত্র ধর্মঘট পালন ও সমাবেশের পর উজ্জীবিত হয়ে ওঠেন সবাই। 4 ফেব্রুয়ারি সমাবেশে যে লোক সমাগম হয়েছিল তা সংগঠকদের প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে যায়, যার প্রভাব পড়ে আন্দোলনকারীদের মাঝে। 21 ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের সমর্থনে ভাষা সৈনিকরা দলে দলে ভাগ হয়ে সারা দেশে প্রচারণায় যেতে শুরু করেন। তেমনটাই বলছিলেন এই ভাষা সৈনিক। সারা দেশই এক সূত্রে গাঁথা হয়ে গেল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, চলো চলো অ্যাসেম্বলি চলো, এই বলে আমরা পুরনো থেকে পুরনো আর্টস বিল্ডিং থেকে আমরা 144 ধারা ভেঙে বেরিয়ে এসেছিলাম। জনমত গঠনে ভাষা আন্দোলনের সৈনিকরা জেলা ও মহকুমা শহরগুলোতে সফর করেন। সেই সঙ্গে আগে থেকে চলা স্কুল কলেজের প্রচারণাও চলে আগের চেয়ে বেশি মাত্রায়। প্রতিটি দিন আমার চোখের সামনে উজ্জ্বল। এই সকালবেলা বেরিয়ে যে এই ঢাকার পুরনো ঢাকার সারা ইসলামপুর এলাকা এই মিছিল নিয়ে ঘোরা, স্লোগান তোলা, আবার বিকেলে ফিরে আসা ইত্যাদি ইত্যাদি, সেই ছায়াছবির মতন ঘটনা। বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের পক্ষে বিরতিহীন প্রচারণার সুফল মেলে 21 ফেব্রুয়ারির দিন। রাজনীতিকদের ভিন্নমতের মধ্যেও ব্যাপক লোক সমাগম এবং সমবেত জনতার সমর্থনে ভাষা সৈনিকরা 144 ধারা ভাঙেন। নিজের প্রাণ দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব ইতিহাসে অমর উপাখ্যান রচিত হয়। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। এবার 21 গ্রন্থমেলার খবর। প্রতি বছরের মতো এবারও অমর 21 গ্রন্থমেলায় প্রচুর বই এসেছে তরুণ ও নতুন লেখকদের। সাহিত্যের সব ক্ষেত্রেই তরুণ লেখকদের রয়েছে পদচারণা। তাদের রচনা নিয়ে আগ্রহ দেখা গেছে পাঠকদের মধ্যেও। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জনপ্রিয় সব লেখকদের বইয়ের সমাহারে সাজানো 21 গ্রন্থমেলার প্যাভিলিয়ন আর স্টল। তবে বিখ্যাত লেখকদের বইয়ের ভিড়েও প্রায় প্রতিটি স্টলেই ঠাঁই নিয়েছে নতুন ও তরুণ লেখকদের বই। তাদের প্রত্যাশা, হাজারো বইয়ের মাঝে ক্ষুদ্র চেষ্টা দাগ কাটবে পাঠক হৃদয়ে। লাল টিপ লাল শাড়ি। আর আমার এই বইটার মূল মেসেজ হয়েছে মাদক উন্নয়ন যদি ভবিষ্যতের জন্য হয় তাহলে এই মাদক তো এই প্রজন্মকে নষ্ট করে দিয়েছে, এই মেসেজটাই দিতে চেষ্টা করছে। মানবতার যে সংকট চলতেছে, আমি
সব বিষয়কে আমি আমার কবিতায় প্রতিফলিত করেছি। নবীন লেখকদের বইয়ের প্রতি আগ্রহ দেখা গেছে পাঠকদের মাঝে। আগে একটা বিষয় ছিল যে হুমায়ুন আহমেদের বই কিনতেই হবে, হুমায়ুন আহমেদের বই যে স্টলে পাওয়া যায় তার সামনে বিশাল ভিড়, তবু লাইনে দাঁড়িয়ে থাকতাম যে ওখান থেকে কিছু বই কিনতেই হবে। এবার মাথায় নিয়ে এসেছি যে এবার নতুন কোনো রাইটারের বই কিনবো। তো নতুন রাইটারের মধ্যে যারা আছেন তারা কেমন লিখছেন এটা জানার আমার খুব আগ্রহ। দিন যত এগিয়ে আসছে, বইমেলা যত পুরনো হচ্ছে, ততই আমরা নতুন লেখকদের প্রতি নির্ভরশীল হচ্ছে এবং তাদের লেখা বই আমরা সংগ্রহ করছি। তরুণ লেখকদের লেখা প্রকাশে ঝুঁকি থাকলেও প্রতি বছরই সুযোগ দেওয়া হয় তাদের। তাই বই প্রকাশের আগে নিজেদের আরো সমৃদ্ধ করার পরামর্শ দিলেন প্রকাশকরা। আমাদের যে এক্সপার্ট আছে তাদেরকে যদি আমরা দেখাই, তারা যদি মনে করে যে হ্যাঁ বইটা মোটামুটি মানের দিক থেকে ভালো, আমরা একটু ভালো বইটাই ছাপার চেষ্টা করি। নিয়মিত লেখালেখি করে অনেক লেখার পরে একটা বই বের করেন, সেই বইটা আসলে কার্যকর হয়। কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা ও প্রবন্ধ গ্রন্থ সহ মেলার চতুর্থ দিন নতুন বই এসেছে 111টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 286-তে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট বিরোধে সেনাবাহিনীর দখলে মালদ্বীপের পার্লামেন্ট ভবন, বিরোধী দলের 2 সাংসদ গ্রেপ্তার। স্প্যানিশ লা লিগায় শিরোপা প্রত্যাশী বার্সেলোনার হোঁচট, শেষ সময়ের গোলে স্পানিওলের সাথে ড্র। বেহাল দশা পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা। টগরা মোড় থেকে কলারন খেয়াঘাট পর্যন্ত সড়কে 10 কিলোমিটারের 95 ভাগই চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা, ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট। প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়কে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেনাপোল, বরিশাল, পিরোজপুর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে শত শত গাড়ি চলাচল করছে। একদিকে সরু পথ, অন্যদিকে খানাখন্দে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। এমন সড়কে ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। একজন রোগী আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি যে 1 ঘন্টার ভিতরে আমাদের পিরোজপুর পৌঁছতে হবে, সেখানে আমাদের 2 ঘন্টা সময় লেগে যায়। যদি ডেলিভারি হয় ডেলিভারি পথ হয়ে যেতে পারে। গাড়ির স্প্রিং পাতি ভাঙে, গাড়ির সাইড দিতে গেলে গাড়ির সাইডে ঘষা লাগে। এলাকাবাসী বলছে বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করা হচ্ছে না সড়কটি। মন্ত্রী মহোদয়কে বলছি, কিন্তু মন্ত্রী মহোদয় আজ পর্যন্ত কোনো রাস্তাও করে নাই। এখানে গাড়ি উল্টি খায়, ওখানে গাড়ি উল্টি খায়, খাইতেই পারে। আমরা 2-1 দিন অ্যাক্সিডেন্ট হইয়া মরি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে কয়টা মহিলার, এর দায় দেবে কে? মাঝে মাঝে রিপেয়ারিং হয়, যেগুলো আমাদের কাজে আসে না। 6 মাস 7 মাস থাকার পর আবার সেই আগের মতো ফিরে আসে। তবে বরাবরের মতোই প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। 10,50,00,000 টাকার কাজের টেন্ডার হয়েছে এবং কাজটি ইভালুয়েশনও শেষ, কন্ট্রাক্টর নির্ধারণ করা হয়েছে। আগামী 15 দিনের ভিতরে কাজ শুরু করবে বলে আশা করা যায়। সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিরিনা আফরোজ, একুশে টেলিভিশন, পিরোজপুর। এবার প্রবাসের সংবাদ। কর্মরত দেশের আইন মেনে মাতৃভূমির মর্যাদা রক্ষা, উন্নয়নে ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। জেদ্দায় রিপোর্টার অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকতার বিকাশ ও কল্যাণে সরকারের 9ম ওয়েস বোর্ডের গঠনের কথাও তুলে ধরেন। এছাড়া বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখায় প্রবাসী সাংবাদিকদের প্রশংসা করেন ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে জেদ্দা কনসুলেটের প্রথম সচিব মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।